ওকে ফাইন। হাই, আমি গোলাম রাব্বি অরিন। আমি সিকিউরিটি রিসার্চার প্লাস এ মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড এ গেমার অ্যান্ড এ মিমার। সো today my talk is about bonking black box 101. So we are going to bonk a lot of black box and methodologies. So let's start the talk. It's just an introduction about myself. I'm also a member, CTF member of Federal Bonk Investigations, also known as FBI. So we are bonking every CTF also. I mostly test on black box because it gives me sudden blood rush. Because আমরা মোটামুটি সবাই মিস্টার রোবট এখানে দেখছি, তাই না? মিস্টার রোবটে কি হয়? ও কেন এগুলো করে? ও কিন্তু ব্লাড রাশের জন্য করে। আমরা হ্যাকার কেন? আমরা কিন্তু এই সাডেন ব্লাড রাশের জন্যই হ্যাকার, যে টেস্টোস্টেরন রাশ হইতেছে, আমরা ফিল করতেছি উই আর এন্টারিং ইনটু দ্য সিস্টেম। এই কারণে কিন্তু আমরা হ্যাকার, তাই না? আর ব্ল্যাক বক্সের ক্ষেত্রে কি হয়? আমাদের কিন্তু কোনো ক্রেডেনশিয়াল নাই, কিচ্ছু নাই, উই ডোন্ট নো এনিথিং। আমরা জন স্নো লিটারালি। সো এই কারণে এই যে সাডেন ব্লাড রাশ, এই কারণে আমরা আর কি ব্ল্যাক বক্স নিয়ে বেশি কাজ করতেছি। ওকে, এখানে একটা মিম কেন? কারণ ব্ল্যাক বক্সের ক্ষেত্রে আমরা যেরকম ব্লাইন্ডলি পেলোড ইনজেক্ট করি, এখানে কিন্তু আপনি ওই জিনিসটা করতে পারবেন না। কেন? আপনাকে আগে লজিকটা বুঝতে হবে, কারণ আপনি তো জানেনই না যে ব্যাকএন্ডে কী আছে বা কী চলতেছে ডিরেক্টলি। সো আপনাকে আগে একটা একটা করে ধরতে হবে, বুঝতে হবে, ফাংশনালিটি চেক দিতে হবে। যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ কিন্তু আপনি যতই পেলোড মারেন, পেলোড অফ অল লিস্ট থেকে কপি করলেন, মারলেন যে ইনজেক্ট হয়ে গেল একটা, বিষয়টা কিন্তু তা না। 90% ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে না। ইটস নট লাইক দ্যাট। কারণ এইখানে আপনি অ্যাজ এ ডেভেলপার আগে চিন্তা করতে হবে। আপনি যদি শুরুতে অ্যাজ এন অ্যাটাকার চিন্তা করেন, আপনি কিন্তু ডেভেলপারের পার্সপেক্টিভটা বুঝতে পারবেন না। কারণ ডেভেলপার যখন জিনিসটা বানাইছে, আপনি যখন তার চিন্তা ভাবনার সাথে মিল করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ডেভেলপার কোন জিনিসটা মিস করছে। কারণ আপনার তখন অ্যানালাইজ করতে সুবিধা হবে। আচ্ছা, এটা একটা কম্প্যারিজন ব্ল্যাক বক্স, গ্রে বক্স, হোয়াইট বক্সের মধ্যে পার্থক্য। কারণ মেনলি টেস্টিং এনভায়রনমেন্ট তিন প্রকার হয়: হোয়াইট বক্স, গ্রে বক্স, ব্ল্যাক বক্স। হোয়াইট বক্সের ক্ষেত্রে আমাদের সব ইনফরমেশন দেওয়া থাকবে। আপনি চাইলে রেজিস্টার করতে পারবেন, আপনি নিউ ইউজার ক্রিয়েট করতে পারবেন, কাউকে ইনভাইট করতে পারবেন, অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তারপর প্রিভিলেজগুলো অ্যাসাইন করতে পারবেন। আর গ্রে বক্সের ক্ষেত্রে আপনাকে ক্রেডেনশিয়াল দিয়ে দেওয়া হবে, আপনি এর বাইরে কিন্তু যেতে পারবেন না। লাইক এখানে তিনটা প্রিভিলেজ আছে: অ্যাডমিন, এডিটর আর কমেন্টর। আপনাকে কমেন্টর অ্যাকাউন্ট দিয়ে দিল, আপনি কিন্তু এডিটরের অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েশন ওইগুলার কিন্তু পারমিশন আপনার কাছে নেই। আর ব্ল্যাক বক্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি, নট ইন অল কেসেস, বাট আপনাকে কোনো ক্রেডেনশিয়াল দেয় নেই, জাস্ট একটা লগ ইন প্যানেল আপনাকে একটা দিল, লাইক hr.target.com। ওখানে কিন্তু আপনার কোনো ক্রেডেনশিয়াল নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা লগ ইন পেজ। আপনি কিচ্ছু জানেন এটার ব্যাপারে। আপনাকে আগে বুঝতে হবে যে ব্যাকএন্ডে কী চলতে পারে বা চলতেছে, দেন আপনি ওই অনুযায়ী এক্সপ্লয়েটেড ট্রাই করবেন। আচ্ছা, হোয়াইট বক্সের ক্ষেত্রে যে অবজেক্টিভগুলো থাকে সেটা হচ্ছে আমাদের টেস্টিং সিকিউরিটি ফ্লস ফর বোথ ইন্টারনাল এক্সটার্নাল অ্যাপ্লিকেশন থ্রুলি। আপনি ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই চেক করতেছেন, কারণ আপনার তো এখানে সবই বলে দিছে বা আপনার এক্সেস আছে। আর গ্রে বক্সের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে একটা নির্দিষ্ট প্রিভিলেজ দিল, নর্মালি লো প্রিভিলেজই এখানে দিয়ে দেয়। আপনি কমেন্টেটর থেকে দেখতে পারতেছেন আপনি এডিটর হইতে পারতেছেন নাকি, বা আপনি অ্যাডমিন হইতে পারতেছেন নাকি। নর্মালি গ্রে বক্সের ক্ষেত্রে প্রিভিলেজ এসকুলেশন রিলেটেড ইস্যুইসই বেশি প্রায়োরিটি পায়। আর অন্যান্য বাক তো আছে, এগুলো তো চেক অবভিয়াসলি করবো আমরা, বাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গ্রে বক্সের ক্ষেত্রে প্রিভিলেজ এসকুলেশন। কারণ আপনি লো প্রিভিলেজ দিছে আপনাকে অ্যাক্সেস, একটা অ্যাকাউন্ট প্রোভাইড করছে, দেন আপনি আস্তে আস্তে পুরো সিস্টেমটা অন করছেন, এটাই। আর ব্ল্যাক বক্সের ক্ষেত্রে আপনাকে কোনো ইন্টারনাল এক্সটার্নাল নলেজ কিচ্ছু জানেন না, আপনাকে আস্তে 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 একটা একটা করে কম্প্রোমাইজ করতে হবে, দেখতে হবে আপনি কোথাও কিছু পাইতেছেন নাকি, একটার সাথে আরেকটা চেইন করে পুরো বক্সটা কম্প্রোমাইজ করতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এইচআর পোর্টাল বা একটা কোম্পানির যত এমপ্লয়িজ আছে, আপনাকে তো কেউ এমপ্লয়িজ অ্যাকাউন্ট প্রোভাইড করবে না, তাই না? আপনাকে ওই এমপ্লয়িজ অ্যাকাউন্ট থেকে একটা কম্প্রোমাইজ করে, দেখা গেল আপনি কোনোখানে লিক পাইলেন বা কিছু একটা হইলো, দেন আপনি আস্তে 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 উপরে যাবেন বা বাগগুলা চেক দিবেন যে আপনি অ্যাক্সেস এমপ্লয়ি, আপনি কোনোভাবে অ্যাডমিনকে অ্যাটাক করতে পারতেছেন নাকি বা পুরো সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারতেছেন নাকি, এটাই ব্ল্যাক বক্সে। টেকনিকগুলো এখানে দিয়ে দিছি, জাস্ট এতক্ষণ যা বলছি তাই, যে হোয়াইট বক্সের ক্ষেত্রে আপনি কোড বেস দিচ্ছি, কারণ আপনি তো কোড জানেন,
কারণ ওখানে আপনাকে সব প্রোভাইড করছে, এমনও যে হতে পারে আপনি গিটহাবে গেলেন, তাদের ফুল রিপোজিটরি পেয়ে গেছেন। আর গ্রে বক্সে পার্শিয়ালি জানবেন, আর ব্ল্যাক বক্সের ক্ষেত্রে নাথিং। এখানে প্রোস কন দিছি। আচ্ছা, প্রোসটা একটু দেখাই। ব্ল্যাক বক্সের ক্ষেত্রে কিছু অসুবিধা আছে। আপনি এখানে যদি কোনোভাবে বক্স কম্প্রোমাইজই করতে না পারেন, দেখা গেল বক্সের ভিতরে অনেক ইস্যুজ আছে, লাইক প্রিভিলেজ এসকুলেশন আছে, এক্সেসেস আছে, এসকিউএলআই আছে, আপনি ফুল ডাটাবেস ডাম্প করতে পারতেছেন। বাট আপনাকে যদি কেউ গ্রে বক্সে প্রোভাইড করতো, আপনি কিন্তু সেখান থেকে সেই জিনিসগুলো এক্সেস করতে পারতেন, সেই ইস্যুগুলো ফাইন্ড করতে পারতেন। বাট আপনি ছাড়াও আপনি তো এখানে সিকিউরিটি এনশিওর করতেছেন। এই অ্যাটাকার মাইট নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মেন্টালিটি। ও ওই মেন্টালিটি আসবেই না, সে আসছে এখানে কম্প্রোমাইজ করতে। সো সে যখন কোনো জায়গায় লিক পায়, তখন কিন্তু ওই বাগগুলা আননোন রয়ে গেছে দেখে পরবর্তীতে এক্সপ্লয়েট হচ্ছে। আর এটা আসলে কোম্পানির লস মেইনলি, কোম্পানি কিন্তু ওই বাগগুলা জানতেছে না, ওইগুলো হিডেন রয়ে যাইতেছে। আর গ্রে বক্সের ক্ষেত্রে আপনি যেহেতু একটা অ্যাকাউন্ট দিতেছে, দেখা গেল আপনি এডিটর থেকে কমেন্টেটর হইলেন, বাট আপনি কিন্তু কমেন্টেটর থেকে এডিটর হইলেন, কিন্তু আপনি অ্যাডমিন হইলেন না। তো অ্যাডমিনের পর তো সুপার অ্যাডমিনও থাকে। সো ওইখানেও তো কেউ এক্সপ্লয়েট করতে পারে, তাই না? দেখা গেল কোনো কারণে অ্যাডমিনের একটা অ্যাকাউন্ট বা কোনোভাবে তার কম্পিউটার কম্প্রোমাইজ হইলো, তখন কি হবে? তখন তো সেটা লেভারেজ নিবে। সো এই ইস্যুগুলো কিন্তু আননোন থেকেই যাইতেছে আলটিমেটলি। আর হোয়াইট বক্সের ক্ষেত্রে যেহেতু সব আপনি করতে পারতেছেন, সেক্ষেত্রে কিন্তু যে এসকুলেশনের যে বিষয়গুলো, বাগগুলা 100% নর্মালি ফাইন্ড হতেছে। তো ফাইন্ড যখন হবে, তখন কিন্তু পরবর্তীতে কোনো অ্যাটাকের চান্সটা অনেক অংশে কমে যাইতেছে, যতক্ষণ আপনি নতুন কোনো ফাংশনালিটি ইন্ট্রোডিউস করতেছেন বা নতুন কোনো জিরো ডে আসতেছে। এ কারণে হোয়াইট বক্সটা নর্মালি এর একটা প্রোস আছে এর মধ্যে। দেন হোয়াইট বক্সের সবচাইতে বাজে যে জিনিসটা, এটা আমাদেরই দোষ। কারণ আমরা দেখা যায় কি, যেহেতু আমরা সব এন্ড পয়েন্ট পাইলাম, বার্পের মধ্যে গ্র্যাব হইতেছে, আমরা পেলোড অফ অল থিংস থেকে কপি করে মেরে দিতেছি, যেটা হিট করে করলো, বা রান করতেছি, অ্যাক্টিভলি করতেছি। আসলে আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, ওই যে বললাম ডেভেলপার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। ডেভেলপারের এন্ডে কিন্তু অনেক নয়েজ ক্রিয়েট হচ্ছে, সে যখন চেক দিবে সে কিন্তু সার্ভারটা দেখা যাচ্ছে স্লো করতেছে, এগুলো কিন্তু ঠিক না। আপনি আগে বুঝবেন দেন করবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াইট বক্সের ক্ষেত্রে এই জিনিসটা পসিবল হয় না। সব এন্ড পয়েন্টে দেখা যাচ্ছে পেলোড চলতেছে, সব চলতেছে, এটা অনেক সমস্যা হয়ে পড়ে সার্ভারে। আর কনস হচ্ছে গ্রে বক্সের ক্ষেত্রে ওই যে অনেক ক্ষেত্রে আপনি যেহেতু ফুল প্রিভিলেজ পাচ্ছেন না, কিছু জিনিস মিস হয়ে যাইতেছে, এটা তো পরে সামহাও কম্প্রোমাইজ হওয়ার চান্স থাকে। আর ব্ল্যাক বক্সের ক্ষেত্রে আপনি এন্ট্রি করতে পারলেন, আপনি আর কি চেক দিবেন? সো ভিতরে বাগগুলো কিন্তু আলটিমেটলি রয়ে যাইতেছে, জিনিসটা কিন্তু ইনসিকিউরি রয়ে যাইতেছে। সো আলটিমেট যে সিকিউরিটি এনশিওর করার যে আমাদের গোলটা, ওটা কিন্তু আর এনশিওর হচ্ছে না। এখানে জাস্ট একটা ডেফিনেশন দিয়ে দিছি। ওকে ফাইন। এখন অ্যাপ্রোচ, আমরা টার্গেটটাকে অ্যাপ্রোচ কেমনে করব? আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি অ্যাজ এন অ্যাটাকার কোনো সময়ই ডিরেক্ট অ্যাটাকারের চিন্তা ভাবনাতে যেতে পারবেন না। যখনই আপনি যাবেন, তখন আপনি অনেক জিনিস দেখা যাবে বুঝতেছেন না, বা আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা কিন্তু মিস করতেছেন। আপনাকে শুরুতে ভাবতে হবে অ্যাজ এ নর্মাল ইউজার। আমি ইউজার হিসেবে এইচআর পোর্টালে গেলাম, কি দেখতেছি? একটা লগ ইন পেজ দেখতেছি, ওকে ফাইন। তার মানে এখানে কি ফাংশনালিটি আছে? লগ ইন ফাংশনালিটি আছে। আর কি আছে? কন্ট্যাক্ট আস থাকতে পারে, বা ফরগেট পাসওয়ার্ড থাকতে পারে। এই জিনিসগুলো আমরা পাইলাম। আচ্ছা, যখন আমি এই জিনিসগুলো জানলাম যে তার এই এই ফিচারগুলো আছে, তখন আমি কিভাবে চিন্তা করব? তখন আমি ডেভেলপারের পার্সপেক্টিভতে যাব। ডেভেলপার এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কি কি জিনিস ইউজ করতে পারে, আমরা কিন্তু তার টেকনোলজিগুলো দেখতেই পারতেছি। ও অ্যাপেলাইজার আছে, আমরা দেখলাম সে কী কী জিনিস ইউজ করছে। দেন আমি ওই নলেজগুলোকে ইউজ করে অ্যাটাকার পার্সপেক্টিভ থেকে ভাববো। এক্ষেত্রে কি হবে? আমরা যে আনওয়ান্টেড নয়েজ ব্যাকএন্ডে যে আমরা ক্রিয়েট করতেছি, ওইগুলো কিন্তু ক্রিয়েট করা যাবে না। একটা মাইএসকিউএল সার্ভার আমি ধরলাম, ওখানে যদি আমি পোস্টগ্রেসকিউএলের পেলোড দিই, এসকিউএলআইটের পেলোড দিই, তা কি কাজ করবে? তা কিন্তু অবভিয়াসলি কাজ করবে না। কিন্তু কি আমরা ক্রিয়েট করতেছি? আমরা আনওয়ান্টেড নয়েজ ক্রিয়েট করতেছি। এটা টোটালি আনপ্রফেশনাল। সো এই জিনিসগুলা অ্যাভয়েড করার জন্যই আমাদেরকে জিনিস ভাবতে হবে যে আমরা কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতেছি। আর আপনি যখন ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে ভাববেন, তখন কিন্তু আপনি দেখবেন যে ডেভেলপার যদি এই ফিচারটা ইউজ করে, তাহলে হয়তোবা সে এই পার্টিকুলার ফাংশনটা মিসম্যানেজমেন্ট করছে। দেখা যাচ্ছে সেখানে একটা রিসেট পাসওয়ার্ড ফিচার আছে, সেখানে রিডিরেক্ট ইউআরএল আছে, সে হয়তোবা রিডিরেক্ট ইউআরএলটা কোনোভাবে এসএসআইএফে ভালনারেবল। আমি আমার সার্ভার অ্যাড্রেস দিলাম, আমার সার্ভারের
অ্যাড্রেসটা ওখানে অ্যাড হয়ে গেল। সো ভিকটিম যখন ক্লিক করবে তখন দেখা যাচ্ছে যে আমার সার্ভারে তার রিসেট পাসওয়ার্ড টোকেন চলে আসতেছে। এটাই কিন্তু চিন্তা ভাবনাটা আপনার এভাবে করে পেলোড দিবেন। দেন আমাদের অবভিয়াসলি ব্ল্যাক বক্সের ক্ষেত্রে জেএস ফাইল, নট জাস্ট জেএস, সিএসএস ফাইলও এক্সামিন করতে হবে। কেন? আপনি কিন্তু ড্যাশবোর্ডের বা পিছনে কি হচ্ছে ওটা কিন্তু আপনি জানেন না। আমাদের এখন এআই আছে, চ্যাট জিপিটি আছে, আপনি দেন চ্যাট জিপিটিকে জেএস ফাইলটা একটু একটু করে পুশ করেন, আপনি সিএসএস ফাইলগুলো পুশ করেন, পুশ করে ওকে বলেন যে ব্যাকএন্ড কীরকম দেখতে হবে আমাকে একটা কমন আইডিয়া দাও। ও কিন্তু আপনার ব্যাকএন্ডের একটা কমন আইডিয়া দিয়ে দিবে। আপনি ফুল যে দেখতেছেন বিষয়টা তা না, বাট আপনি একটা আইডিয়া পাইতেছেন যে ব্যাকএন্ডটা এরকম দেখতে হতে পারে বা এই ফাংশনালিটি থাকতে পারে। দেন আপনি ব্লাইন্ডলি না গিয়ে আপনি তখন কিন্তু হালকা স্লাইটিশ ভিউ পাইতেছেন যে হ্যাঁ পিছনে এসব ফাংশনালিটি আছে, ওকে এই ফাংশনালিটির উপর বেস করে আমি অ্যাটাক করতে পারি। যদি ফরগেট পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডের লেভেলে কী কী অ্যাটাক হইতে পারে, প্যারাম্পলিউশন আমরা ট্রাই করতে পারি। তারপর যদি লগ ইন হয় তাহলে আমরা লগ ইনে এসকিউএলআই ট্রাই করতে পারি। সো এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের অ্যানালাইজ করতে হবে। আর জেএসগুলো নর্মালি অফুস্কেট আকারে থাকে, সো আমরা deobfuscate.io ইউজ করতে পারি। এটা সুন্দর মতো ডিঅফুস্কেট করে দিবে, আমরা কোডগুলো তখন আরও হিউম্যান রিডেবল হবে, আমরা পড়তে পারবো। আর আপনি যখনই পড়বেন তখনই বুঝতে পারবেন। আর এক্ষেত্রে নিজে পড়া আর অটোমেশনে পড়া দুটা কিন্তু আলাদা। আমাদের তো অটোমেশনকে কোনো জিনিস দিয়ে লাভ নাই, আপনি যতক্ষণ না নিজে বুঝবেন তখন আপনি কেমনে অ্যানালাইজ করবেন। কারণ অটোমেশন অনেক কিছুই মিস করে, একটা জিনিস একটু ঘুরাই দিলে ও কিন্তু বুঝবে না, কিন্তু দেখা গেল ওই জিনিসটাই ভালনারেবল। কারণ অটোমেশন সবাই চালাইতে পারে। আপনি একটা ছোট বাচ্চাকেও যদি দেখাই দেন যে এই যে এটা দিয়ে তুমি চালাই দাও নিউক্লি, এটা ও চালাইতে পারবে, ক্যাট করলো nucli.txt মারলো বা নিউক্লি মারলো, শেষ। বাট ও কিন্তু ভিতরের লজিক বুঝে না, এটাই আপনার সাথে ওর পার্থক্য হবে যে আপনি ভিতরের লজিকটা জানেন। সো আমাদেরকে আগে জেএস ফাইল নিজে যখন আমি পড়বো আমি ফাংশনালিটিগুলো বুঝবো, কেমনে কল করতেছে বুঝবো, কী কী প্যারাম আছে নিজে বুঝবো অটোমেশনের থেকে। তাই ব্ল্যাক বক্সের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যেহেতু লিমিটেড স্কোপ, আপনি নিজে নিজে চেক করেন, নিজে নিজে পড়েন, পড়ে বুঝেন। আপনি একদিন টাইম দেন জেএসের জন্য, আপনি জেএসটা বুঝলেন, আমি জানলাম যে এই ওয়েবসাইটে বা এই টার্গেটে এই ফিচার আছে। দেন হচ্ছে রেসপন্স অ্যান্ড এন্ড পয়েন্ট অ্যানালাইসিস। কীরকম সার্ভার কী রেসপন্স চাইতেছে, অনেক সময় কিন্তু রেসপন্স ম্যানিপুলেশনও হয়, বা সার্ভার কি চায় আপনি যদি তাই না জানেন তাহলে আপনি কি করবেন, আপনি ওই অনুযায়ী কিন্তু মডিফাই করতে পারবেন, ক্রাফট করতে পারবেন। অটোমেশন কিন্তু ওই জিনিসটা সহজে ধরতে পারবে না। ও 200 ওকে দিয়ে আপনি প্রেস করে দিলেন, কিন্তু আসলে দেখা গেল 201 চাইতেছে না, ও চাইতেছে 201, তাই না? তখন তো জিনিসগুলো মিস হয়ে যাবে। সো আমাদেরকে রেসপন্সটাও বুঝতে হবে আর এন্ড পয়েন্ট ওয়াইজ রেসপন্সটা বুঝতে হবে। লাইক ওইখানে দেখা গেল আপনি যদি ল্যাঙ্গ প্যারাম ডিফাইন করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ প্যারামের মধ্যে আপনি ইংলিশ দিতে পারবেন বা ডাচ দিতে পারবেন, কিন্তু নর্মালি আপনার লোকেশনের উপর বেস করে ইংলিশই দিল, তখন কি হবে? আপনি কিন্তু ওই প্যারামটা লাগতেছে না, ওই ইউজ করতেছে না, ডিফল্টে ইয়ান সেট করা আছে, তখন কি করবেন? তখন তো আপনি রেসপন্স অনুযায়ী বুঝতেছেন না। আপনাকে তাই বসে বসে প্রত্যেকটা প্যারাম বুঝতে হবে, প্যারামের রেসপন্সটা কীরকম হবে সেই অনুযায়ী আমরা এক্সপ্লয়েট করব। আর অবভিয়াসলি আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতে হবে। অ্যান্ড অ্যাজ অ্যান হ্যাকার আপনি যতক্ষণ না আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি কোনো কিছু পণ করতে পারবেন, এক্সপ্লয়েট করতে পারবেন না। কারণ ডেভেলপার কিন্তু ইনসাইড দ্য বক্সই চিন্তা ভাবনা করতেছে, আর অ্যাটাকগুলো ঘটে কিন্তু আউট অফ দ্য বক্স। আমরা যে রিসেন্ট সিভিগুলো পাইতেছি বা যা দেখতেছি সব কিন্তু আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করেই সে করছে। আচ্ছা, এখানেও জিনিস আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম বিফোর অটোমেটিং। প্লিজ ডোন্ট রান অটোমেশন অন এ সিঙ্গেল টার্গেট দ্যাট মাচ। আপনি আগে বুঝেন অটোমেশন মানে যে আমি একদমই করতে মানা করতেছি তা না, আপনি অটোমেশন করেন, সমস্যা নেই। একটা ওয়েবসাইট ধরলাম যে সে ইউজ করতেছে ফ্রান্সের, সে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, সে রেজিস্ট্রি ইউজ করতেছে, নট রেজিস্টার, সে কানেক্টর ইউজ করতেছে। এখন আপনি যদি সেখানে ফাজ করতেছেন সুন্দর মতো ইংলিশ ওয়ার্ড লিস্ট দিয়ে, সেটা কি হবে? হবে না। আর উল্টো আপনার টাইম লস হচ্ছে, কোম্পানিরও এন্ডে অনেক নয়েজ যাইতেছে। সো আমাদের আগে বুঝতে হবে সিস্টেম কি চাচ্ছে, ডেভেলপার কি চিন্তা করতেছে। দেন এই যেটা বললাম নর্মালি ভিজিট করবেন, আগে বুঝবেন, দেন ডেভেলপার পার্সপেক্টিভ দিয়ে ভাববেন। অ্যান্ড অবভিয়াসলি টেকনোলজি আইডেন্টিফাই করতে হবে। টেকনোলজি বেসড অ্যাটাক ছাড়া আপনি কোনো সময়ই সহজে পণ করতে পারবেন না। ইট উইল বি অন ইউর শেয়ার্ড লাক ইফ ইউ পন দিস। কারণ ব্লাইন্ড পেলোডে ভাই সবসময় সব কিছু হবে না, এটাই নিয়ম। আচ্ছা, আর যে ফিচারগুলো ভিজিবল আছে সেইগুলো নর্মালি আগে এক্সপ্লয়েটে ট্রাই করবেন। কারণ দেখা যায় কি আমরা যখন মনে যেটা চাইলো ওইটা দিয়ে এক্সপ্লয়েট করা শুরু করি, ফিচার একটা পাইলাম,
বাট তখন কিন্তু আপনার হাতের কাছে জিনিস, চোখের সামনে জিনিস কিন্তু মিস করবেন। সেম স্টোরি কিন্তু হ্যাকার ওয়ানেও হইল। হ্যাকার ওয়ানে কিন্তু আইডট যেটা ছিল সেটা দিয়ে কিন্তু যে কারো রিপোর্ট এডিট করা যেত, একদম চোখের সামনে জিনিস। আমরা প্রত্যেকদিন রিপোর্ট করতেছি, প্রত্যেকদিন এডিট করতেছি, কিন্তু কেন পাইনি? আমরা চোখের সামনে জিনিসটা বাদ দিয়ে আমরা দূরের জিনিসকে ধরতে বেশি আগ্রহী। সো যেটা সামনে আসে সেটা আগে ট্রাই করেন, সিরিয়ালি করেন। অ্যাপ্লিকেশন হ্যান্ডেলেরও একটা কিছু সিস্টেম আছে, যেমন আপনি যদি শুরুতেই রেজিস্টারের অপশন যদি থাকে, আপনি যদি এটা হোয়াইট বক্সের ক্ষেত্রেও ফলো করবেন যে রেজিস্টার ফিচার আছে, আমি আগে কিন্তু লগ ইন এক্সপ্লয়েটে ট্রাই করব না, আগে আমি রেজিস্টার ফিচার দিয়ে শুরু করব। আপনি আগে রেজিস্টার ফিচারগুলো একটা করে দেখেন কি কি ফাংশনালিটি আছে, দেন রেজিস্টার ফিচার দিয়ে শুরু করেন। ওকে ফাইন, রেজিস্টার ফিচারে কিছু পাইলাম না, দেন আমি লগ ইনে গেলাম, লগ ইনও হইল না, দেন আমি কিসে যাব, দেন ফরগেট পাসওয়ার্ড যাব, ফরগেট ইউজার নেমে যাব। আপনি যদি শুরুতেই লগ ইন দিয়েই শুরু করলেন, বা ভিতরে অন্য কোনো বাগ দিয়ে খুঁজতে গেলেন যে সার্চের মধ্যে এক্সেসেস আছে নাকি, এসকলে আছে নাকি একটু দেখি, তখন কিন্তু আপনি বেসিক জিনিসগুলো মিস করে যাবেন। প্যারাম পলিউশনের মতো বাগগুলো মিস করে যাবেন, বা ক্যাশ ডিসেপশনের মতো বাগগুলো মিস করে যাবেন। সো সিরিয়ালি মেনটেন করা জিনিসটা অনেক সুন্দর হবে, আপনার জন্য নোটেবল হবে, এবং কোম্পানিতেও বাগ পাইতে আপনার সুবিধা হবে। আলটিমেট লাভ কিন্তু আপনারই হচ্ছে, এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি টাকাটা পাইতেছেন, তাই না ভাই? আমরা তো আলটিমেটলি এই কারণেই করতেছি, এবং সাডেন ব্লাড রাশ, বাট এই কারণেই আমাদেরকে সিরিয়ালি করতে হবে। সিরিয়াল মেনটেন করাটা আপনার এই টেস্টিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করবে। আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই যে বললাম, শুরুতেই বললাম ম্যানুয়াল, কেন? এপিআই এর মধ্যেই কিন্তু অনেক বাগ থাকে, একদম দেখা গেল main.js এর মধ্যেই একটা বাগ আছে, কিন্তু আপনি ম্যানুয়ালি পড়েন নাই দেখে আপনি জানেন না। যেমনটা হয়েছিল ঠিক এক্ষেত্রে, এটা অলরেডি 3-4 মাস রানিং প্রোগ্রাম ছিল, এবং ওদের main.js এর মধ্যে ওদের ফায়ারবেস টেক ওভার ছিল, ফায়ারবেসের সব কিছু লিক করছিল, এপিআই, তারপর ওদের প্রজেক্ট আইডি, স্টোরেজ বাকেট, এভরিথিং লিক করছিল, যেটা টেক ওভার পসিবল ছিল। বাট কেন কেউ পায়নি? অটোমেশন। এই চোখের সামনের বাগগুলা কিন্তু মিস করছে। একটা প্রোগ্রাম 3 মাস ধরে রান করতেছে, যাদের main.js এর মধ্যে ওদের ফায়ারবেস টেক ওভার পসিবল। সো আমরা যদি ম্যানুয়ালি না পড়ি, কিছু কিন্তু হবে না। অটোমেশনে আপনি ফুল যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আপনার নিজের স্কিলও আস্তে আস্তে দেখবেন আপনি অলস হয়ে যাইতেছেন, আপনার স্কিলটাও কিন্তু আস্তে আস্তে লো করতেছে। আচ্ছা, এক্ষেত্রে কেন বললাম ওই যে জেএস ফাইল রিড করতে, সিএসএস ফাইল রিড করতে, আপনি যখন জানবেন, চ্যাটজিপিটিকে দিবেন একটা বেসিক একটা ওয়েবসাইটের ডিজাইন আপনার সামনে দিবে, তখন আপনি 1000 পেলোডের জায়গায় 10টা ভ্যালিড পেলোড মারতে পারবেন, যার মধ্যে একটা হিট করবে। আপনার কিন্তু, আমাদের কিন্তু 1000 পেলোড মেরে 1000টা হিট করার দরকার নেই, আমাদের লাগে কিন্তু একটা। তো 1000টা ব্লাইন্ডলি না পেরে, আর আমাদের কিন্তু এখন ব্লকও করে, ক্লাউডফেয়ার আছে, ইন্সপেক্টর আছে, কত কিছু ব্লক করতেছে। সো আমার ইম্পারভা আছে। সো এইগুলার থেকে আমি যদি 10টা পেলোড আমি জানি, আমি বুঝে দিছি যে জিনিসটা কাজ করবে, সেটা ভালো না? আমি আজকে রাতে চালাই দিলাম, সকালবেলা উঠে দেখতেছি আসছে নাকি, পাইলে পাইলাম নইলে না, এরকম কিন্তু না বিষয়টা। আর আমরা অনেক সময় কি করি, পেলোড অফ অল থিংস থেকে কপি করে মেরে দিতেছি। সো ওই যে মডিফাই হইতেছে না, দেখা গেল ওই এন্ড পয়েন্টগুলা বা ওই পেলোডগুলা ব্লক করে রাখছে। আপনি যখন নিজের একটা পেলোড বিল্ড করবেন, দেখা গেল ওই জিনিসটা নেই। আমরা শুরুতে দেখা যাচ্ছে এক্সএসএসের একটা পেলোড মেরে দিলাম, এক্সএসএসের আগে কি আসতেছে? এইচটিএমএল ইনজেকশন, তাই তো? এক্সএসএস কিন্তু আগে এইচটিএমএল ইনজেকশনের পরেই কিন্তু এক্সএসএসটা হতেছে। সো ওখানে যেখানে এক্সএসএস আছে সেখানে কিন্তু এইচটিএমএল ইনজেকশন হবে। সো তাইলে আমরা কি আগে এইচটিএমএলটা চেক দিই, আগে বেসিকটা চেক দিই। তাই শুরুতে ব্যাকএন্ডটা বুঝে, বা ব্যাকএন্ডে কি চাইতেছে সেটা বুঝে আগে বেসিক পেলোডগুলো ট্রাই করা। নট দ্যাট অ্যাডভান্স পেলোড দিলাম হইলে হবে, তা না। আপনাকে বেসিকটা মানে আপনি এইচটিএমএল ইনজেকশন পান, অটোমেশনে নাই ধরতে পারে, আপনি ম্যানুয়ালি বসে বসে বাইপাস করেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আপনি দেখবেন ক্লাউডফেয়ার একটা ফিক্স পুশ দিতেছে, একটা বাইপাস আসতেছে, আজকে রাতে দিতেছে, সকালবেলা একটা বাইপাস আসতেছে। সো কেন হচ্ছে? ম্যানুয়ালি। অটোমেশনে কিন্তু এগুলো পাবে না, অটোমেশন কিন্তু পরদিন সকালে পাচ্ছে, ততক্ষণে কিন্তু কেউ একজন এক্সপ্লয়েট করে আপনার ওখানে কিন্তু পেয়ে বসে আছে। সো এই কারণে টেকনোলজি বুঝেন, 1000টা পেলোড মারার দরকার নাই, 10টা ভ্যালিড পেলোড মারেন, একটা না একটা হিট করবে। এই সেম কথা এখানেই বলছে। আর জেএস সার্চের ক্ষেত্রে ম্যানুয়ালি পড়তেছেন, বা আপনার মনে হচ্ছে আমার আগে সবগুলা প্যারাম গ্র্যাব করা দরকার, আপনি প্রোটোটাইপ ইউজ করেন। নর্মালি কিন্তু রুট ইউআরএল যেমন একটা প্রোটোটাইপ, এটা দিয়ে যেমন আমি এক্সাম্পলটা দেখাই, এইখানে অ্যাডমিন ভ্যারিব রুট ইউআরএল প্রোটোটাইপের মধ্যে দিছিল, যার জন্য, বা চেক পাসওয়ার্ড হিস্টোরি এটাও কিন্তু ছিল, অন্য ইউজারের যত
অথেন্টিকেটেড ইউজার ছিল তাদের পাসওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্তেছিলাম। কেন দেখতে পাচ্তেছিলাম? আমরা শুধুমাত্র এই প্রোটোটাইপটা দিয়ে সার্চ দিছি, পেয়ে গেছি। হ্যাঁ, আপনি ম্যানুয়ালি পড়বেন, বাট আপনার মনে করেন একটা ডেডলাইন আছে যে 3 ঘন্টা ডেডলাইন, ম্যানুয়ালি পড়বো, ওকে ফাইন, ম্যানুয়ালি পড়বো, বাট আগের যে জিনিসগুলো আমার সবগুলো কালেক্ট করা লাগছে। আপনার প্রোটোটাইপ, আরও প্রোটোটাইপ আছে, আপনি প্রোটোটাইপগুলো দিয়ে সার্চ করেন, আপনি অবভিয়াসলি পেয়ে যাবেন এন্ড পয়েন্টগুলো। দেন আপনি বসে বসে ভেরিফাই করেন যে আপনার ওই এন্ড পয়েন্টের এক্সেস আছে কি নাই, আপনি বসে বসে দেন, এরপর এক্সপ্লয়েট করেন, ট্রাই করেন, এবং অবভিয়াসলি রেসপন্সটা বুঝে ট্রাই করেন যে কী রেসপন্স চাচ্ছে, কী প্যারাম চাচ্ছে, কী রেসপন্স আসতে পারে। যদি ওই রেসপন্সটা নাও আসে, আপনি রেসপন্স ম্যানিপুলেট ট্রাই করেন। সেম কেস সিনারিও আমি পাইছিলাম একটা ওয়েল নোন কোম্পানিতে, যারা সেখানে কি হলো, আমি যখন মোবাইল নাম্বার অ্যাড করতে গেলাম, আমার 1 বছরের পেমেন্ট ক্লিয়ার করা লাগবে, অলমোস্ট $1200, যেখানে আমি কার্ডই অ্যাড করি নেই। বাট আমি জিএসের মধ্যে দেখলাম ওইখানে 200 রেসপন্সের সাথে কিছু পার্টিকুলার মেসেজ এক্সপেক্ট করতেছে। সো আমি সেখানে রেসপন্স ম্যানিপুলেশন অ্যাটাক করলাম। তো কি হলো, আমার মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেল। সো অ্যাস এন অ্যাটাকার আপনি দেখেন, আপনি যে কারো মোবাইল আর মোবাইল নাম্বার কিন্তু ভেরিফিকেশন করা লাগে। আপনি যখন রেসপন্স ম্যানিপুলেশন করতেছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার কি 2 ফ্যাক্টর কোডটা আসতেছে না, কারণ আপনার তো ফিচারের অ্যাক্সেস নেই, বাট ফিচারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনি ওই নাম্বার দিয়ে ওই ড্যাবে যদি কোনো ম্যালিশিয়াস আসেন, কোনো ইনসিডেন্ট ঘটলে সবার আগে কাকে ধরবে? যে নাম্বারটার ওনার তাকেই তো, তাই না? কারণ ওখানে তো মোবাইল নাম্বারটা আসেই। সো এই কারণে কি রেসপন্স চাচ্ছে এটা পড়া মাস্ট। আপনি যদি সেই রেসপন্স ম্যানিপুলেশন ট্রাই করেন, দেখবেন 50% ক্ষেত্রে এটা আপনার লাক কাজে দিবে। এবং অলওয়েজ হিডেন প্যারামিটার এপি এন্ড পয়েন্টের সার্চ করবেন, সেটা ল্যাং প্যারামিটারই হোক। আমরা অনেক সময় কী করি, ল্যাঙ্গুয়েজ প্যারামিটারের আর কি ইম্প্যাক্ট আছে আমরা ইগনোর করি। এটা আরেকটা প্রোগ্রামে মেবি রিডিরেক্ট ইউআরএল প্যারামিটারটা আমি রিপোর্ট করে ডুপ্লিকেট খাইছিলাম, ওরা ফিক্স করে নেই। বাট ল্যাঙ্গুয়েজ যে প্যারামিটার ছিল সেটা ছিল ভালনারেবল, ল্যাঙ্গুয়েজ প্যারামিটার কেউ চেক দেয় নাই। জিনিসটা আমি একটু এখানে দেখাই, তাহলে ভালো হবে। কি বোঝা যাচ্ছে? ওকে ফাইন। target.com। তো বা আচ্ছা, এখানে ফরগেট পাসওয়ার্ডই লিখি, যেহেতু ফরগেট পাসওয়ার্ড ছিল, ফরগেট দিলাম। তো এটার বেসিসে যখন আপনি ফরগেট পাসওয়ার্ড রিকোয়েস্ট করবেন, আপনাকে একটা ভেরিফিকেশন টোকেন পাঠাইতেছিল ইমেইলে। এটাও ব্ল্যাক বক্স, বাট অন্যভাবে আমরা বাইপাস করছিলাম, আমি ওটা পরে যাচ্ছি। বাট তখন আমি কি হলো, আমি পেলোডটা দিলাম, আমি দেখলাম যে ওখানে যে রিসেট পাসওয়ার্ড টোকেনটা আসতেছে, সেটা আসতেছে অনেকটা এরকম। এখানে দেখেন, এখানে target.com-এর ক্ষেত্রে যে টোকেনটা আসতেছে তার আগে কি ইএন না? ও ইএনটা কোনখান থেকে পাইতেছে? এটা কিন্তু এই প্যারাম থেকে পাইতেছে। বাট আমরা ল্যাঙ্গুয়েজ প্যারামিটার দেখে অলওয়েজ এই জিনিসগুলো স্কিপ করতেছি। এটা কিন্তু অলমোস্ট 1.5 বছর ধরে প্রোগ্রামটা রান করতেছিল, 1.5 বছর, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্যারামিটার দেখে সবাই স্কিপ করে গেছে। এখানে আমি একটা ম্যালিশিয়াস HTML ইনজেকশন, নট এক্সেসেস, কারণ এক্সেসেস দিয়ে আমি কি করবো, মেইলের মধ্যে তার জিমেল থাকতে পারে, ইয়াহু হইতে পারে, ওখানে অবভিয়াসলি ওয়াফ আছে, আমার এক্সেসেস তো এক্সিকিউট হবে না। আমি একটা HTML ইনজেকশন প্যারাম দিছি, ahref ইজ ইকুয়াল টু আমার টার্গেট attacker.com দিলাম। তখন কি হলো, এই জিনিসটা টোটালি স্কিপ করে যখন ক্লিক হেয়ারে ক্লিক করবে, তখন কিন্তু আমার সার্ভারে ইএনের পর টোকেনটা চলে আসতেছে না? তখন কিন্তু এখানে অ্যাকাউন্টটা টেক ওভার হইতেছে, এবং এভাবে অ্যাকাউন্ট টেক ওভারটা হয়েছিল অ্যাডমিনের। তো বেসিক প্যারাম, ল্যাঙ্গুয়েজ প্যারাম স্কিপ করলাম তা না, আপনার যদি নর্মাল একটা ফিচারও হয়, নর্মাল একটা ফাংশন যার কোনো ইম্প্যাক্ট না, আপনি তাও চেক করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু দেখাই যে এই, আচ্ছা হ্যাঁ, এখানে স্ক্রিনশটটা আছে। যখন সে রিগার্ডস বা ক্লিক হেয়ারে ক্লিক করতেছিল, তখন কিন্তু সব কমপ্লিটলি আমার অ্যাকাউন্টে টোকেনগুলো আসতেছিল এবং অ্যাকাউন্ট টেক ওভার হয়েছিল। দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ, ওরা ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে হ্যান্ডেল করতেছিল জিনিসটা। এইটা সবচাইতে ইম্পর্টেন্ট আই গেস, ফাজিং স্মার্টলি নট ব্লাইন্ডলি।
আপনি একটা দেশের ওয়েবসাইট কান্ট্রি বেস কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের ডিজাইন স্ট্রাকচার ডিফার করে। আপনি ধরলেন যে একটা ফ্রান্সের ফ্রান্সের যে কোনো একটা ওয়েবসাইট আপনি ধরলেন ফাজ করতেছেন, সেক্ষেত্রে কি হবে? স্কোপটা আপনি যখন দেখে ওখানে প্রত্যেকটা প্যারাম, প্রত্যেকটা এন্ড পয়েন্ট আপনার ফ্রান্সের গভর্নমেন্টের ল্যাঙ্গুয়েজে আছে, আপনি ইংলিশ দিয়ে ফাজ করেন, আপনি কি কিছু পাবেন? পাবেন না। আপনি সাবডোমেন খুঁজতেছেন ইংলিশ ওয়ার্ড লিস্ট দিয়ে, কিছু কিন্তু আপনি আলটিমেটলি পাচ্ছেন না, কারণ ওই জিনিস এক্সিস্ট করে না। আপনি স্মার্টলি ফাস্ট করেন, একটা সার্ভার অ্যাপাচে ইউজ করতেছে, আপনি যদি অন্য কিছু দিয়ে ফাজ করেন আপনি কি পাবেন? আপনার তো পাওয়ার কোনো কথা না। আপনার ওয়ার্ডপ্রেসের জায়গায় আপনি অন্য কিছু দিয়ে ফাজ করলে তো জিনিসটা পাবেন না। আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা কি চলতেছে ভিতরে। তাই আমাদের স্মার্টলি ফাজ করতে হবে। ব্লাইন্ডলি ফাজ করে আপনি সিস্টেমে নয়েজ ক্রিয়েট করবেন এবং আপনি আলটিমেটলি জিনিসটা পাচ্ছেন না। যেমন এই ক্ষেত্রে ছিল connector.target.com। লগ ইনের ক্ষেত্রে যেহেতু কানেক্টর ইউজ করছে, কি বুঝতেছি এটা একটা ফ্রান্সের ওয়েবসাইট, কানেক্টর ইউজ করছে, তো এর রেজিস্ট্রের নাম কি হতে পারে? অবভিয়াসলি ফ্রান্সের কোনো ল্যাঙ্গুয়েজের ইংলিশ ভার্সন রেজিস্ট্রি। সো আমরা রেজিস্ট্রি পাইছিলাম এবং ওর দিয়ে পন করছিলাম। তো এই যে এখানে আমি যদি রেজিস্টার, লগ ইন এসব দিয়ে ফাজ করতাম, আমি কি আলটিমেটলি কিছু পাইতাম না। আপনি গুগল করেন যে কান্ট্রি বেসড ওয়ার্ড লিস্ট বা ডাচের ওয়ার্ড লিস্ট, এটা দিয়ে আপনি নামায় ফাজ করেন, আপনি পাবেন ওয়ার্ড লিস্ট অ্যাভেলেবেল, প্রত্যেকটা অ্যাভেলেবেল। সো দেন আপনি নেক্সট প্রসিডিউরে আগান। আচ্ছা, আর ব্ল্যাক বক্সের ক্ষেত্রে এই জিনিসটা একটু আমি বলে রাখি, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিস্টেম কিন্তু শুধুমাত্র আপনার মেইন ডোমেনটাই বা আপনার টার্গেটটাই বোঝা বিষয়টা কিন্তু তা না। যেমন আপনাকে দিল একটা সাবডোমেন, HR পোর্টালই দিল, HR পোর্টালে ইনভাইটের কিছু নাই, কিন্তু আপনি একটা অনেক সাবফাইন্ডার আছে, আমাস আছে, চালাই দেখলেন যে ওখানে আছে HR ইনভাইট আর সাপোর্ট। আপনি কি সাপোর্টে অ্যাটাক করবেন নাকি HR রেজিস্ট্রিতে অ্যাটাক করবেন? হ্যাঁ, HR রেজিস্ট্রি কিন্তু স্কোপ না, বাট আপনার নলেজ কি বলতেছে? নিশ্চয়ই HR রেজিস্ট্রি থেকে রেজিস্টারের কোনো কিছু কাজ চলতেছে। সো এইভাবে বুঝে আউট অফ স্কোপ দিয়ে, ব্ল্যাক বক্স ইজ অল অ্যাবাউট চেইনিং, ট্রাস্ট মি। কারণ আপনি যতক্ষণ না চেইন করতে পারবেন জিনিসটার কিন্তু কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। দেখা যাচ্ছে P5 জিনিস, মানে একদম এর কোনো ইম্প্যাক্টই নেই। আপনি চেইন করতে পারলে সেটা দেখা গেল একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাইতেছে। আপনি একটা মিডিয়াম আর একটা লো ইস্যু চেইন করেন, ওটা একটা ক্রিটিক্যাল ইস্যু হয়ে যাবে। তো চেইনিংয়ের জন্য অবভিয়াসলি নোট তুলবেন। আমরা দেখা যায় কি, আমার মাথায় আছে সমস্যা নেই, নোট করার কি দরকার, বাট সব কিছু আপনি যখন টেস্ট করবেন এত কিছু কারো পক্ষে মনে রাখা সম্ভব না। নোট ইজ ইউর ফ্রেন্ড। আপনি নিজের ভাষায় লেখেন, নিজের মতো করে লেখেন, আপনার ওই জিনিসটা আপনি যদি 3 মাস পরেও নতুন কোনো ফিচার পুশ করে, আপনি কিন্তু বুঝবেন আপনার কাছে, আচ্ছা আমি এই জিনিসটা দেখছিলাম তখন আমি কিছু করতে পারি নাই, এখন আমি দেখি। সো নোট টেকিং ইজ এ মাস্ট, অ্যান্ড অবভিয়াসলি প্লিজ ডোন্ট ফাস্ট ব্লাইন্ডলি। আচ্ছা, ডোন্ট রান হ্যাক ম্যানুয়ালি স্ক্যানার, প্লিজ এই কাজ করবেন না। ডোন্ট রান স্ক্যানার প্লিজ। ওকে, সেম কথা এখানেই বলছি, রেজিস্ট্রি target.com ছিল, দ্যাট গেভ মি কানেক্টর টার্গেট ইউজ টু লগ ইন, দ্যাট উড বি হোয়ার ইনভাইটেশন ইজ সেন্ট। ওকে, সো এইভাবে আমরা ঠিক ওদের ওয়েব্যাক ইউআরএলে আমরা যখন সার্চ দিছি, বা ওয়েব আর্কাইভে কিন্তু অনেক ইউআরএল থাকে যার মধ্যে রেজিস্ট্রেশন থাকতে পারে, আমরা কিন্তু সেই জিনিসটা সার্চ করছিলাম এবং তাদের 100+, আমার পরে মেবি টক দিবে প্রিয়াল ভাই আর আমরা মিলে এখানে 100+ ইউআরএল পাইছিলাম। তার মধ্যে কিন্তু সবগুলাই রেজিস্টার করে ফেলছিল। আমাদের কিন্তু 100+ লাগবে না, আমি শুরুতেই বলছিলাম আমাদের কিন্তু 1000টা লাগবে না, আমাদের লাগবে অনলি ওয়ান। আমাদের অনলি ওয়ান ইউজার এটা রেজিস্টারটা নেই। তো তখন কি হলো, আমরা দেখলাম আচ্ছা এটা তো তার ইমেইলে যাচ্ছে, পাসওয়ার্ডটা যখন আমরা সেট করবো আমরা তো তার ইমেল জানি না, আমরা তার টোকেন জানি। সো দ্যাট গেভ আস অ্যান আইডিয়া, হোয়াট অ্যাবাউট উই ট্রাই অ্যাডিং অ্যান ইমেল প্যারাম। আমরা ইমেল প্যারামটা অ্যাড করলাম, ইমেল প্যারামের ভিতর আমরা আমাদের ইমেলটা অ্যাড করে দিলাম। তখন কি হলো, যখন সাকসেসফুলি যে রেজিস্টার হয়েছে এই ইমেলটা কিন্তু আমাদের কাছে আসছিল। সো তাদের আমরা অ্যাডমিন প্যানেলের ফুল অ্যাক্সেস কিন্তু পেয়ে গেছি, কারণ আমরা কিন্তু একটা অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারতেছি। সো এসব ব্যাপারে অবভিয়াসলি আপনি যখন ফাজ করবেন, ফাজ করার পর যে নলেজটা পাইলেন, সাবডোমেনটা পাইলেন, এটার একটু খুঁজেন যে এটার কোনো লগ আছে নাকি বা কিছু আছে নাকি।
আপনার জন্য অনেক যে ওয়েব আর্কাইভ আছে, আপনি দেখতে পারেন, ইউআরএল স্ক্যান আছে, দেখেন আপনি ওখান থেকে যে ইউআরএলগুলো পাবেন একটা একটা করে ভিজিট করবেন। আপনি বাল্ক ইউআরএল ওপেনারে 100 করে ইউআরএল ওপেন করে প্রত্যেকটা চেক দেন। এমন না যে আপনি একটা র্যান্ডমলি 5টা নিলাম, চেক করলাম হচ্ছে না তার মানে হবে না, না, 100টার ভিতরে একটা হবে, ওই একটাই আপনার লাগবে। একটা মিস করলেন তো আপনি বাউন্ডারি মিস করলেন। এবং ডর্কিং ইয়োর ওয়ে থ্রু, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কেন? গিটল্যাবে আপনি গিটহাবে এখন কিন্তু সিক্রেট লিক বা অন্য লিক কিন্তু আপনার এরকম থাকতেছে না, অনেক ক্ষেত্রে রিমুভ করে দিচ্ছে যে সিক্রেট এখন ওরা এরকম পাই না আমরা। বাট আমরা কিন্তু ইমেল পাইতে পারি না? আপনি যখন ব্ল্যাক বক্স টেস্টিং করে আপনার কিন্তু কোনো ক্রেডেনশিয়াল নেই, বাট আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইমেলটা পাইলেন। এই ইমেলটা কিন্তু আপনার ফরগেট পাসওয়ার্ড তখন আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার একটা ফরগেট পাসওয়ার্ড প্যানেল আছে, আপনি সেখানে ইমেল না জেনে আপনি কি ট্রাই করবেন? আপনার ইমেল দিয়ে ট্রাই করবেন, সে তো ডাটাবেজে নেই। তখন আমরা ওই যে ইমেলটা পাইলাম যে ক্রিয়েট করে রাখে, জেএসের মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট রেখে যাই, ক্রিয়েটেড বাই সামওয়ান, আপনি কিন্তু সেই জিনিসটা ইউজ করতে পারবেন। বা আপনি কিন্তু লিঙ্কডইন দেখতে পারেন, তাদের লিঙ্কডইন আমরা কিন্তু সবার ইউজার নেম ইউজ করি, তাই না? ফেসবুকে যখন আমরা অ্যাড করি বা লিঙ্কডইনে যখন অ্যাড করি আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিই, যেমন linkedin.com/in/my username, সামথিং লাইক দ্যাট, বা অ্যাটাকার। তো কোম্পানির যখন ইউজার পাবো ইউজার নেম, আমরা কিন্তু সবার একটা কাস্টম পরিচয় রাখি, যে কোড নেম ইউজ করি, সবার সেই কোড নেমটাই থাকে, ইউজার নেমটাই থাকে, ইউজার নেমটা সব জায়গায় ইউজ করে। সো আপনি সেই ইউজার নেম @target.com অ্যাড করেন, তখন কি হবে? আপনার কাছে কিছু একটা আছে। ফার্স্ট ইউ হ্যাড নাথিং, নাও আচ্ছা, ব্ল্যাক বক্স হচ্ছে অনেকটা একটা হেস্টেকের মধ্যে থেকে একটা সুই খোঁজার মতো। সো ওই যে একটা পাইলেন, এটাই কিন্তু আপনাকে আগাইতে হেল্প করতেছে। আপনি কিন্তু বুঝতেছেন যে হ্যাঁ, ইমেল আমি পাইছি, তার মানে এটার থ্রুতে কেমনে পন করা যায়, এটা কিন্তু একটা কিছুই না, কোনো ইস্যুই না। আপনি এটা দিয়ে নোট করে রাখলেন, পরবর্তীতে এই যে ফিচারগুলো চেক করতেছেন জেএস ফাইলের থ্রুতে, আর কোনো জায়গায় আপনার ইমেল প্যারাম লাগবে, আপনি এই ইমেলগুলো ইউজ করতে পারতেছেন, আপনার কিন্তু স্কোপটা তখন বাড়তেছে, তাই না? সো ডর্কিং মানেই যে শুধু লিক খোঁজা, পাসওয়ার্ড লিক খোঁজা, নট দ্যাট। আপনার সিক্রেট খোঁজা লাগবে না, পাসওয়ার্ড খোঁজা লাগবে না, আপনি ইমেল খুঁজেন। আপনি কোম্পানিতে কে জব করে তার লিঙ্কডিনে গিয়ে তার ইউজার নেম খুঁজেন, কারণ আমরা তো ইউজার নেম বেশিরভাগ ক্ষেত্রে সবাই কমন ইউজ করি। পাসওয়ার্ড আমরা এক ওয়েবসাইটে একটা দিলাম, কোনো সমস্যা নেই, বাট ইউজার নেম তো সব ক্ষেত্রে সেমই আমরা ইউজ করি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, নোট তুলে রাখবেন আপনারা যখন হান্টে বসবেন। এই যে চেইনিংয়ে ইউজ হবে, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস, আপনার পিওসির জন্য কখন আপনার যে রিসেট টোকেন পাবেন, আনলেস নেসেসারি আপনি ডিরেক্টলি সেন্সিটিভ কোনো কিছু অ্যাক্সেস করবেন না, কারণ এটা আপনার সাথে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন পড়েই কিন্তু আমরা টেস্ট করতেছি। আপনি যদি ডিরেক্টলি পন করতে যান, জিনিসটা অন্যের অ্যাকাউন্ট, দেখা গেল আপনি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে গিয়ে আপনি ডিলেট ফাংশনটি চেক দিতেছেন, এটা করার আগে ওদের থেকে একটা জিজ্ঞেস করবেন যে হ্যাঁ আমি এটা পন করছি, আমি অ্যাডমিন অ্যাকাউন্ট পাইছি, পাওয়ার সাথে সাথে রিপোর্ট। আপনি পাইলাম, পরবর্তী বাগগুলা চেক দিয়ে দেন রিপোর্ট করবো, নট দ্যাট। আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট পাইছেন মানে নোটিফাই দেন যে হ্যাঁ আমি আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট পন করছি, এখন আমি পরবর্তী টেস্ট করতেছি, বা এই ফিচারটা আমি টেস্ট করতে যাব, বা আমাকে একটা অ্যাকাউন্ট প্রোভাইড করেন, যেহেতু অলরেডি পন করছি, আই নো হোয়াটস ইনসাইড দ্য বক্স, সো প্রোভাইড মি অ্যানাদার অ্যাকাউন্ট। নইলে আমি যখন চেক করতে যাবো, আমি দেখা গেল অ্যাডমিন অ্যাকাউন্টের ক্ষেত্রে পুরো কোম্পানির যে ভ্যালু আছে, কোনো প্রজেক্ট আছে, প্রজেক্টে ডিলিট করে দিলাম টেস্ট করতে গিয়ে, তখন তাই আপনি একটা চান যে আমি অলরেডি পন করছি, আই নো হোয়াটস ইনসাইড, সো গিভ মি অ্যানাদার অ্যাকাউন্ট ফর টেস্টিং। আর অবভিয়াসলি থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনি যতক্ষণ না আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করবেন, কিছু আপনি নর্মালি পাবেন না, কারণ ডেভেলপার কোথায় কি করে রাখছে নোবডি নোস। যেমন এই ক্ষেত্রে আমি যখন একটা সিঙ্গেল কোটেশন দিছি, পুরা টেবিল ডাম্প করছে, লাইক বাট আপনার লজিক কি বলে? যেমন যদি ধরলাম এরকমই কোড করলো, একটা অ্যাজ অ্যান এক্সাম্পল, ইউজার নেম ইজ ইকুয়াল টু সামথিং। এখানে যখন আমি সিঙ্গেল কোটেশন ইউজ করব, তখন কিন্তু এটা ডাম্প করার কথা না। সিঙ্গেল কোটেশন যখন আমি ইউজ করছি, তখন কিন্তু ফুল জিনিসটা করাপ্ট হয়ে যাওয়ার কথা। বাট সেক্ষেত্রে ডেভেলপারের আই ডোন্ট নো হোয়াট মিস্টেক হি মেড,
ফুল তার টেবিল ডাম্প হয়েছিল, তার 1000+ ইউজারের ফুল ইমেল, তারপর লাস্ট লগ ইন ক্রেডেনশিয়াল এবং পাসওয়ার্ড সহ লিক করছিল। নট ডিরেক্ট পাসওয়ার্ড, প্লেন টেক্সট পাসওয়ার্ড, কজ ইটস নট এ গুড প্র্যাকটিস। তার MD5 হ্যাশ সহ লিক করছিল। সো থিঙ্ক আউট অফ দ্য বক্স। আর এক্ষেত্রে এখন আচ্ছা, এখন আমি একটু অন্য কিছু বাগ নিয়ে কথা বলবো। কীরকম আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা নর্মালি লুজ কম্প্যারিজন এবং স্ট্রিক্ট কম্প্যারিজন তো জানি সবাই। এক্ষেত্রে আমরা নর্মালি এই জিনিসগুলো চেকের ক্ষেত্রে দেখা যায় অ্যাডমিন পাসওয়ার্ড রাখছে, অ্যাডমিন @1234 দিলাম বা স্পেশাল ক্যারেক্টার দিলাম। যদি সেখানে আপনি লগ ইন করতে পারেন বা টেস্ট করে দেখবেন অন্য একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে, কারণ ওই যে বললাম ডেভেলপার কোথায় কি করে রাখে নোবডি নোস। স্পেশাল ক্যারেক্টার দিলে লগ ইন হয়ে যায়, দুটা কি সেম? I don't know what kind of loose comparison mistake he made, but it was there. আমি যখন একটা স্পেশাল ক্যারেক্টার দিছি টোটালটা ম্যাচ করে, সে শুধু ফার্স্ট ক্যারেক্টারটা ম্যাচ করতেছে যে ওকে, স্পেশাল ক্যারেক্টার এনিথিং দিলে ম্যাচ করে নিতেছে। এবং এই অ্যাডমিনের পর আপনি যখন অ্যাডমিন দিবেন তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। বা অনেক সময় দেখা যায় টেস্ট 1234 পাসওয়ার্ড চেক করে দেখবেন যে এভাবে লগ ইন হচ্ছে নাকি, এভাবেও হতে পারে ওরা ক্যাপিটাল লেটার স্মল লেটার ম্যাচ করতেছে না। নর্মালি এইটা হওয়ার উচিত ইমেলের ক্ষেত্রে। ইমেলের ক্ষেত্রে আপনি যদি দেখবেন admin@target.com ইউজ করলেন, তখন কিন্তু যে কথা admin@target.com একইভাবে ট্রিট করা। কারণ যখন আপনি এটা করবেন না, এক ইমেলে কিন্তু দুইটা অ্যাকাউন্ট লগ ক্রিয়েট হয়ে যাবে বা কলিশন হয়ে যাবে। সো ইমেলের ক্ষেত্রে মাস্ট লুজ কম্পেয়ার করে আমাদের দেখতে হবে যে হ্যাঁ, ক্যাপিটাল লেটার স্মল লেটার ডাজন্ট ম্যাটার, ভ্যালু সেম, ওকে ফাইন। কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদেরকে স্ট্রিক্ট কম্প্যারিজন ইউজ করতে হবে। আর অবভিয়াসলি টেস্টের সময় স্পেশাল ক্যারেক্টার দিবেন, কারণ এই ইস্যুগুলোও এক্সিস্ট করে, ওয়াইল্ডে এক্সিস্ট করে। আপনি 1 লাখ টেস্ট করলে একটা পাবেন, বাট পাবেন। এরপর হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিস্টেম। বেসিক আন্ডারস্ট্যান্ডিং কেন বললাম? আমরা যখন সিএসিতে বা নর্মাল কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার যখন পড়া হয়েছে তখন কিন্তু বলা আছে যে IPv4 টু আমরা যখন ডেসিমালে নিব তখন কিন্তু একটা রুল আছে। এটা আমরা কয়জন জানি? এটা কিন্তু অনেকেই আমরা এটা পড়ি না, স্কিপ করে যাই, কি হয়েছে। বাট এইটা দিয়েও কিন্তু পন করা পসিবল। এটা দিয়ে একটা ওয়েল নোন স্ট্রিমিং ওয়েবসাইটে SSR বাইপাস করে ওদের ইন্টারনাল পোর্টাল অ্যাক্সেস করা গেছিল। কিভাবে? থিওরিটা হচ্ছে এরকম এরকম ডটগুলাকে প্লাস ধরবেন, আর এখানে তো IP আছেই, দেন এখানে 2 বসবে। আচ্ছা আমি দেখাই। স্টার 2 এরকম করে অ্যাড হচ্ছে কিন্তু বিষয়টা। সো লাস্টে 0 হবে। তো এইটাকে যে কনভার্ট করবে তখন কিন্তু আমরা একটা ডেসিমাল ভ্যালু পাবো। ডেসিমাল ভ্যালুটা যখন পাবো তখন দেখা যাবে আমরা ব্রাউজারে টেস্ট দিই যে লোকাল হোস্টে আমরা কল করতেছি, এটা একটা ভ্যালু দিল, তাই না? এই ভ্যালু কি কোনো ফিল্টারে আটকানোর কথা, ওয়াফে আটকানোর কথা? আমরা ইন্টারনাল পোর্ট যখন স্ক্যান করি, যখন SSR ব্লক করে রাখে তখন কি হয়? তখন কিন্তু মেইনলি আমাদের 127.1 বা 127 পয়েন্টের পর আপনি যা দিবেন তা ব্লক করে রাখতেছে। কিন্তু আমরা এটা একটা ব্রাউজারে ওপেন করি, এটা কই নিয়ে গেছে? লোকাল হোস্টে নিয়ে গেছে। কিন্তু এভাবেও জিনিসটা পসিবল। আমরা কিন্তু ওয়াফ নাই, আমরা পেলোড মারতেছি, পেলোড অফ অল লিস্টে হ্যাঁ এটা আছে, SSRF আছে, বাট SSRF মানেই যে আপনার লোকাল হোস্টের এই জিনিসগুলো আপনার চেক করতে হবে, লোকাল হোস্টেই কল করতে হবে তা না। আপনি কিন্তু সুন্দর মতো নিজের অ্যাড্রেসেও কল করতে পারেন। আপনি নিজের অ্যাড্রেসে কল করে কোনো কিছু সার্ভ করেন, আপনার রিসেট টোকেনটা স্টিল করেন, সেসব ক্ষেত্রে আপনি কি করবেন? এই মেথডটা অবভিয়াসলি কাজে লাগবে। এবং এটাও যদি ব্লক থাকে
তখন আমরা যাবো IPv6 এর ক্ষেত্রে। IPv6 এর ক্ষেত্রে কি, সেটা আমরা হেক্সাডেসিমেলে নিব। হেক্সাডেসিমেলে নিয়ে যে আমরা 8টা বিট পাবো, আমরা 4 বিট 4 বিট করে নিব। যখন আমরা নিব তখন কিন্তু সেটা দিয়েও কিন্তু আমরা বাইপাস করতে পারতেছি। এই কনভার্সনটা আপনি করেন, আপনি ম্যানুয়ালি নিজে নিজে করেন। আপনি হেক্সাডেসিমেলে নেন আইপিটাকে, বা ডেসিমেল ভ্যালু যেটা পাইলেন আপনি, ডেসিমেলটাকে আপনি হেক্সাডেসিমেলে নেন। হেক্সাডেসিমেলে নিয়ে আপনি IPv6 আকারে পাঠান, দেখবেন বাইপাস হবে, বাইপাস পসিবল। অলওয়েজ যে লোকাল হোস্টেই কল করবেন, নট দ্যাট আপনার একটা VPS আছে, আপনার একটা সার্ভার আছে, আপনার সার্ভারে কল করেন, তাহলেও কিন্তু আপনি জিনিসটা পন করতে পারবেন, আপনি এক্সিকিউট করতে পারবেন। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আর যেটা বলছিলাম, চেন ইউর ওয়ে থ্রু। সো চেন না করলে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে অল অ্যাবাউট চেইনিং। আপনার একটা নন ইস্যু অনেক সময় ক্রিটিক্যাল ইস্যু হয়ে যায়। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। জি, এক মিনিট ভাই। বিশাল, প্রশ্নটা একটু ছোট করো। হ্যালো, আচ্ছা আমার হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমে যে বললেন যে যদি যেসব ব্ল্যাক বক্সের মধ্যে আমরা লিক, যে অনেক সময় পাসওয়ার্ড লিক হয় ব্রিচের সময়, ওইগুলো ইউজ করে আমরা ডিপে যাইতে পারি। তো একটা প্রোগ্রামের ক্ষেত্রে আমার এমন হয়েছে, যাওয়ার পর ওরা সরাসরি বলে দিচ্ছে যে ব্ল্যাক বক্সের যে টেস্টিংগুলো ওগুলো ফুললি আনঅথরাইজ হতে হবে। অথরাইজ যদি হয় তাহলে এটা ব্ল্যাক বক্সের মানে আউট অফ স্কোপ। এখন যদি পাবলিকলি লিক করে ফেলে, আপনি ডিরেক্ট গুগল করলেন, ক্রেডেনশিয়াল পেয়ে গেলেন, ওইটার জন্য ওনারা বলছে যে এটার জন্য আলাদা হবে, বাট ভিতরে যেগুলা মানে লগ ইন করার পর যেগুলো হবে ওইগুলো আউট অফ স্কোপ। বাট যে ক্রেডেনশিয়ালটা যে লিক হয়েছে এটা ওনাদেরকে জানানোর জন্য, মানে এটা ওনাদেরকে জানানো হচ্ছে আমাদের দায়িত্ব। লগ ইন করে ভিতরে ডিপে যাওয়া মানে ব্ল্যাক বক্সের আন্ডারে পড়ে না। আচ্ছা, এটা কোম্পানি টু কোম্পানি ডিফার করে। লাইক অনেক কোম্পানি চায়, আচ্ছা আপনি বক্সে ঢুকছেন, ভিতরে কি অ্যাক্সেস পাচ্ছেন দেখেন, বাট অনেক কোম্পানি মনে করে ওকে ফাইন, লগ ইন করছে, দ্যাটস স্টপ। তো পরবর্তী যে ইস্যুগুলো থাকে সেগুলো কিন্তু আপনি পাচ্ছেন না, তাই না? সো এটা কোম্পানি ডিফার করে। এই যে কোম্পানি বস ইজ অলওয়েজ রাইট, দ্যাটস মিন কোম্পানি ইজ অলওয়েজ রাইট। আচ্ছা, আর ওই আপনি যে ছবি তো ভিডিও রেকর্ডিং আছে, ইউগোসার যে রিপোর্ট দেখাইছেন এটা দিয়ে রিপোর্ট করা যাবে? না যে ভাই এটা তো প্রাইভেট, তো এটা তো একটা কনফারেন্সের মধ্যে দেখাইছেন। না, ও কোম্পানির নেম কিন্তু ডিসক্লোজ হয়নি, সো রিপোর্ট করা যাবে না। আমি কিন্তু কোম্পানি নেম হাইড করে দিছি এই কারণেই। কোম্পানি নেম বাউন্টি অ্যামাউন্ট বাদে ইউগোর সাথে আর কিছু শো করানো যায় না। না, এটা যায়, এটা যায়। আমি কথা বলে নিছি, আমি ওদের থেকে কথা বলে নিছি ম্যাথুয়ের সাথে। আচ্ছা বিশাল, ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অনেকভাবে লেখা যায়, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স, যে ধরনের সিচুয়েশন হোক না কেন, এটা ডিফার করে কোম্পানি ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ এবং সেক্টর ওয়াইজ। সো ওই জিনিসগুলো যার সাথে করা হচ্ছে বা কাজ হচ্ছে, ডিলটা হয়েছে, ওই সময়ই সাইন আপটা হয়ে যায়, এটা করা যায়। আর হুম, হ্যাঁ, না, আমি ম্যাথুয়ের সাথে কথা বলে নিছি এই বিষয়ে। নাইস, থ্যাংক ইউ ফর কোশ্চেন। আর কারোর প্রশ্ন আছে নিচে? হ্যাঁ ভাই। admin@, আর হচ্ছে admin@1234, আর একটা হচ্ছে admin হ্যাশ, ওই জিনিসটা একবার একটু দেখাবেন বা কিভাবে হয়েছে এই আচ্ছা। কাজটা? কিভাবে হয়েছে আই ডোন্ট নো, ডেভেলপার কি করে রাখছে ব্যাক এন্ডে, বাট বিষয়টা ছিল এরকম, পাসওয়ার্ডটা অ্যাডমিন মানে আচ্ছা অফ, আমি পাসওয়ার্ডটা দিছিলাম অ্যাডমিন অ্যাপোস্ট্রফি, বাট পরবর্তীতে যখন আমি এসকিউএল পে ডাম্প করছিলাম তখন দেখছিলাম পাসওয়ার্ডটা ছিল admin@সামথিং, আমার এটা মনে নেই, আর একটা কি জানি ছিল, হ্যাশ ছিল মেবি। তো আমি শুরুতে ভাবছি অ্যাডমিন অ্যাপোস্ট্রফি, এটাই মনে হয় তাহলে পাসওয়ার্ড ছিল, যেহেতু আমি লগ ইন করতে পারছি। বাট যখন আমি ডাম্প করছি এবং এটা দেখছি, তখন আমার মাথায় আসলো এটা কেন হলো, এটাও তো একটা ইস্যু, তাই না? এটা তো হওয়ার কথা না। সো ওই যে বললাম, ভুল করেও অনেক সময় বাক পেয়ে যাবেন এবং আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবেন। আপনার যে সবসময় অ্যাডমিন ট্রাই করবেন তা না, অ্যাডমিনের পর একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম। জি ভাই। এই ক্ষেত্রে যদিও আমি এগুলোর ব্যাপারে একদমই কিছু জানি না, আমার প্রিভিয়াসলি একটা এক্সপিরিয়েন্স ছিল, আমাদের পাসওয়ার্ড ছিল হচ্ছে লাইক
মোর দেন 12 ক্যারেক্টার্স, বাট আমরা যে সফটওয়্যারটা ইউজ করছিলাম ওটা আফটার 8 ক্যারেক্টার এর পরে আর কোনো কিছু টেস্ট করতো না। ইট ক্যান বি এন ইস্যু। হ্যাঁ, যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছিল অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা, অ্যাকচুয়াল ডেমনটা যেটা আছে সেটার মধ্যে আফটার 8 ক্যারেক্টার এনিথিং, এখানে তারপরে গার্বেজ যা দেওয়া হচ্ছে ইট গোজ ইন, বাট আপ টু 8 ক্যারেক্টার ইট হ্যাজ টু বি অ্যান এক্স্যাক্ট ম্যাচ, মানে it has to be uppercase, special character, whatever is there, it has to be an exact match. But from the very 9th character, it can be anything and it will process. সো ইয়া So ইট ক্যান এটা বি। আমার previous experience. Okay. এটা কিন্তু সেম এক্সপিরিয়েন্স আমিও ফেস করেছি। আমি তো খুব খুশি যে হ্যাঁ 12 ক্যারেক্টার 14 ক্যারেক্টারতে পাসওয়ার্ড দিয়েছি। একবার আমি আনইনটেনশনালি ভুল দিয়েছি, দেখি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এই ইস্যুগুলাই এক্সিস্ট করতেছে ওয়াইল্ডে। দেখা গেল যে বললাম 1000টা টেস্ট করলে একটা পাবো, বাট এক্সিস্ট করে ভালনারেবিলিটিগুলো। সো আমাদের ওই 1000 মধ্যে একটা লাগবে, আমাদের কিন্তু 1000টা লাগবে না। সো আমাদের সবগুলাই চেক করতে হবে, কারণ এই ইস্যুগুলো দিয়ে কিন্তু জিনিসগুলো পন হচ্ছে। পিছনের ভাই আগে। আচ্ছা ভাই, আমার যে জানার বিষয়টা ছিল, এসএসআর ইনজেকশনের ক্ষেত্রে যেটা দেখাইলেন, আইপিভিটাকে ডেসিমেলে কনভার্ট করে আমি হচ্ছে ইনজেক্ট করলাম, এটা কি যে কোনো ওয়াফ বাইপাস করবে? বাট এখন কথা হলো যে ওয়াফ বাইপাস করার কথা, কারণ আমি নর্মালি কোনো ওয়াফে আমাকে ধরে নেই, কারণ আমি যখন ইনজেক্ট আর ওয়াফ কীরকম করে সেট করে এটাও কিন্তু আপনি যদি এইচটিটিপির পর ব্লক করে বা এইচটিটিপি দেখলে ব্লক করে, তখন তো আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন না, বা স্ল্যাশ স্ল্যাশ ডবল স্ল্যাশ দিলেন আপনাকে ব্লক করতেছে, সেক্ষেত্রে তো এটা দিয়ে বাইপাস হবে না। বাট লোকাল হোস্ট কল ব্লক করতেছে বা কোনো একটা ওয়েবসাইটে .com .net বা কোনো একটা ওয়েবসাইটে কলিং ব্লক করতেছে, সেসব ক্ষেত্রে এটা দিয়ে 100% বাইপাস পসিবল। এটা দিয়েও যদি ব্লক করে রাখে, ডেসিমেল ভ্যালুও যদি ব্লক করতে পারে, ওই যে বললাম 4 বিট আপনি হেক্সাডেসিমেলে নিয়ে 4 বিট করে বাইপাস করেন, সমস্যা নেই। বাট সবসময় লোকাল হোস্ট দিবেন না, লোকাল হোস্ট কল করবেন না, আপনি ট্রাই করবেন নিজের একটা সার্ভার দিতে। নর্মালি এই ক্ষেত্রে বাইপাস হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। জি, বুঝতে পেরেছি। শেষ প্রশ্ন, রেদন সামনে। ভাই আমার কোশ্চেনটা হচ্ছিল যে আমি ব্ল্যাক বক্সে প্র্যাকটিস করা শুরু করতে চাচ্ছি, তো আমাকে আগে থেকে কি কোনো টপিক নিয়ে জানতে লাগবে নাকি জিরো নলেজ থেকে শুরু করতে পারবো? আমরা হোয়াইট বক্সে যে ইস্যু মানে হ্যান্ডেল করি, ব্ল্যাক বক্সের সেম জিনিস। পার্থক্যটা কি, এখানে আপনাকে কোনো ক্রেডেনশিয়াল দেয় নাই, রেজিস্টারের কোনো ফিচার দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আপনাকে জাস্ট একটা পোর্টাল দিয়ে বলছে এই নাও বাবা হ্যাক করো, করলে করে দেখাও। ওই যে আপনাকে মিস্টার রোবটের মতো একটা সিচুয়েশনে ফেলাই দিছে, আপনাকে এখন বসে বসে পন করতে হবে, ফুল ইনফ্রাস্ট্রাকচার পন করতে হবে, এটাই। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্যে। অরিন, তোমাকে ধন্যবাদ তোমার এই সুন্দর সেশন নেওয়ার জন্যে, কিন্তু একটু টাইম বেশি নেওয়ার জন্যে। সরি ভাইয়া, ধন্যবাদ। নো ওয়ারিজ।